হিসেবে বা সম্প্রচার মাধ্যম হিসেবে বিলেতের একটি টেলিভিশন চ্যানেল হিসেবে আমাদের দায়বদ্ধতা থেকে মাঝে মাঝে আমরা বিলেতের ইস্যু, বিলেতের বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে থাকি। আজকে আমরা সেই অর্থে কোনো বিষয়ভিত্তিক অনুষ্ঠান করছি না। আমরা একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি মূলধারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা জানি যে টাওয়ার হ্যামলেটস বা পূর্ব লন্ডন কেন্দ্রিক যে মূলধারার রাজনীতি, সেখানে বাঙালিদের একটি আধিপত্য রয়েছে, বাঙালিদের একটি প্রভাব বলয় রয়েছে। কিন্তু এর বাইরে যেখানে বাঙালিদের কিংবা দক্ষিণ এশীয় যে জনগোষ্ঠী যাদের সেই অর্থে বসবাস কম, কিন্তু তারপরেও সেখানে যারা ভালো করছেন বা নিজের একটি জায়গা করে নিয়েছেন রাজনীতির মাধ্যমে বা নিজের ক্ষমতা কাঠামোর ভেতরে নিজের একটি জায়গা করে নিয়েছেন, এরকম একজন মানুষকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আমরা আজকে তার গল্প শুনতে চাই। কাউন্সিলর জাহাঙ্গীর হক আমাদের আজকের অতিথি। তিনি MoleValley ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা আমাদের যে প্রথাগত কাউন্সিলগুলো রয়েছে লন্ডনের ভেতরে, যাদেরকে মেয়র বলে থাকি, সেই সমমর্যাদার ওখানে চেয়ারম্যান বলা হয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের, ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিস্ট্রিক্ট। তিনি লিবডেম থেকে নির্বাচিত হয়েছেন এবং সেখানে যেমনটি বলছিলাম যে দক্ষিণ এশীয় যে জনগোষ্ঠী তাদের উপস্থিতি কম, কিন্তু তিনি মূলধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং সম্প্রতি মেয়র নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন। আমরা শুরুটা করতে চাই জাহাঙ্গীর হক আপনার এই মেয়র নির্বাচিত হওয়া নিয়ে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমি একটু আগ্রহী যে একটি কনজারভেটিভ ডমিনেটেড এলাকায় আপনি লিবডেমের হয়ে রাজনীতি করছেন, নির্বাচিত হয়েছেন, আপনি মেয়র মনোনীত হয়েছেন। এটা শুরুর গল্পটা একটু জানতে চাই, কেন আপনি লিবডেমের সঙ্গে রাজনীতিতে যুক্ত হলেন? লিবডেম কেন, কেন লেবার নয়, কেন কনজারভেটিভ নয়? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমাকে আমন্ত্রণ করার জন্য এখানে স্টুডিওতে। লিবডেম যোগ দেওয়ার মূল কারণ হলো আমি অনেক দিন ধরে এই এলাকায় বসবাস করতেছি। এরপরে আমি এই নানান ইয়ের সঙ্গে সংগঠনের সঙ্গে, এই লোকাল সংগঠন আছে সেখানে ইংলিশ অর্গানাইজেশন, ওদের সঙ্গে আমি খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত অনেক দিন ধরে। আমি নানান চ্যারিটির কাজ করে থাকি, পয়সা রেজ করে থাকি ওদের এই ইংলিশ এরিয়ার চ্যারিটিগুলোর জন্য। একদিন আমাকে একজন লিবডেমের একজন লোক এসে আমার রেস্টুরেন্টে, উনি লিবডেমের সেখানের লোকাল চেয়ারম্যান লিবডেম পার্টির, আমাকে আমন্ত্রণ জানালো, ভাই তোমাকে দেখছি তুমি অনেক কাজ করতেছো লোকালি, তাইলে তুমি যদি লিবডেমে জয়েন হও তাহলে আমরা তোমাকে সাহায্য করব, কাউন্সিলর বানাইবো। আর কাউন্সিলর যদি তুমি হইতে পারো তাহলে তোমার জন্য আরো কাজটা সহজ হবে, তুমি আরো অনেক কাজ করতে পারবা লোকালি। তো আমি চিন্তা করলাম it is probably an opportunity for me to do a little bit more work on a different capacity, instead of being a restaurateur and selling curry and rice all the time, which also attracts a lot of customers within that community. And so I felt like it is probably an opportunity for me to join. So I decided to join the party. This is how I became Lib Dem. Although there not much I can relate with the Lib Dem, but over the years when I became joined the party, there are things that I can relate. But basically, my business policy always relate to the conservative policy. So I started from there. After I joining the party, then I ran my first council election, which was 2010. And unfortunately, I lost the election because although they have said they are going to help me, but unfortunately they thought because it's a heartland of conservative area, and it is impossible to win an election from a different party unless you are a conservative selected candidate. It is impossible. So thinking of my background and where I came from, they thought they just help me with the paper candidate maybe and help me here and there. So I felt very sad and I felt very bad about it that they invited me to join the party and then they decided to not to work hard and behind me
and helped me win the election. So I worked myself, and I felt very bad. At one time I thought I would change. Then I felt no, এটা এখন চেঞ্জ করা সম্ভব নয়, কারণ একবার আপনি এই লোকাল বিজনেসম্যান হিসেবে যখন আপনি বিজনেস করতেছেন এই এরিয়ার লোকদের সঙ্গে, আপনি যদি পার্টি চেঞ্জ করেন তাইলে এটা হয়তো বিজনেসের জন্য একটু খারাপ হতে পারে। আমি শুরুতে যেটি বলছিলাম যে আপনি যে এলাকায় রাজনীতি করছেন, মোল ভ্যালি কাউন্সিল, এবং আপনার ওয়ার্ডটা বোধহয় ফেলটন ওয়েস্ট, সেখানে তো দক্ষিণ এশীয় পপুলেশনের সংখ্যা খুব কম। তো আপনি যখন প্রথমে রাজনীতিতে আসলেন, কি ধরনের অবস্থাগুলো আপনি ফেস করেছিলেন ওই সময়টাতে, যদি একটু বলেন? অবস্ট্রাগল বলতে আমি কিছু বিকজ অফ ইটস you cannot hide the fact that I am a person of a different background, came from a Bangladeshi origin, but because of my business, I did not particularly face any obstacles. এবং আপনি তো ওই এলাকায় অনেকদিন ধরে বাস করছেন, আপনার ছেলেমেয়েরা সেখানে বড় হয়েছে এবং মানুষ আপনাকে চেনে জানে এবং আপনার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তাদের রয়েছে। জি, অবশ্যই। কাজেই বোধহয় আপনার ব্যবসা এবং আপনি যেটি শুরুতেই বলছিলেন যে আপনার চ্যারিটি ওয়ার্ক, মানুষকে সাহায্য করা এবং এক ধরনের সোশ্যাল ইন্টিগ্রেশনের ভিতর দিয়ে যেহেতু আপনি গেছেন, সেই অর্থে আপনাকে হয়তো সেই রকম চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। কিন্তু তারপরেও আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যে মেয়র নির্বাচিত হলেন বা মনোনীত হলেন, আমরা জানি যে কনজারভেটিভ সেখানে লিড করছে, লিড টিমের একটা বড় অংশ রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। এই কোয়ালিশনের ভেতর থেকে আপনার এই নির্বাচিত হওয়ার রহস্যটা কি একটু যদি বলেন আমাদেরকে? Since I became a councillor and after running for council for last 8 years, I have worked tirelessly for that community, and then I felt like I wanted to become something else. And I'm not particularly very politically minded, although locally you don't need to be highly politically affiliated to do the work and to work for any party. So from that point of view, I felt like it probably will suit me well if I became a chairman, which is an equivalent to mayor. And once you become a chairman, you become a non-political. You become impartial. That means you are a civic, you have to fulfill your civic role, where you will represent the entire council within that area and within Surrey, and if needs be, even beyond Surrey. So that's how I thought I probably will be able to make more headway and make more impact in the local community by going and representing the council to the wider community without particularly affiliated with any particular party or become any politically motivated. So that's how I thought it will do me nicely, and that's how I become the chairman, and that attracted me. আপনার কাউন্সিলর জাহাঙ্গীর হকের বাইরেও আপনার আরেকটি নাম রয়েছে, রাজ হক। এই নামটি কিভাবে আসলো? রাজ আমাকে তখন জাহাঙ্গীর তারা উচ্চারণ করতে একটু অসুবিধা ফেল করে। আচ্ছা, তখন আমাকে তারা বললো, ভাই আমরা দেখছি ব্রিটিশ রাজ বলে তো তারা অনেক জানে, আমরা তোমাকে রাজ বলবো, তোমার যদি কোনো অবজেকশন না হয়। তো সেখান থেকে আমাকে তারা রাজ নাম দিয়েছিল। আর যেহেতু আমি পলিটিক্যাল পার্টিতে আমি জয়েন করছি, তখন আপনার এই আপনি তো সব লোকের সঙ্গে আপনার পরিচিত দরকার, যে যারা আমাকে চিনত রাজ হিসাবে, তখন আমি মনে করলাম যে এই রাজ নামটা থাকলে আমার জন্য ভালো, তখন তারা আমাকে কুইকলি রেকগনাইজ করতে পারবে। আর ওই নামটা জাহাঙ্গীর নাম বলে আমাকে অনেকে চিনত না, যেহেতু রেস্টুরেন্টে আসলে আমাকে রাজ বলতো, তাই আমি এই রাজ নামে আমি এইটা পরিচিতি হয়েছে আমার সেখানে। আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছে করে যে রাজনীতির তো একটা নিজস্ব স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের ভিতর দিয়ে আপনাকে রাজনীতিটা করতে হবে এবং ইটস অল অ্যাবাউট পাওয়ার গেম। আপনি কিভাবে মানুষের সঙ্গে থাকবেন এবং কিভাবে আপনি ক্ষমতার কাছাকাছি যাবেন, একটা রেসপন্সিবিলিটি নিয়ে এগোবেন। কিন্তু এর বাইরেও আপনার যেটি পেশা, আপনি যেমনটি বলছেন যে আপনার রেস্টুরেন্ট বিজনেস, এই বিজনেসের যে নেচার, তাতে করে এই যে হিউম্যান কমিউনিকেশন, মানুষের সঙ্গে নেটওয়ার্কিং তৈরি করা, আপনার রাজনীতিতে আসার পেছনে এই ব্যবসার সঙ্গে আপনার যে সম্পর্ক, সেটি কি কোনো ভূমিকা রেখেছে? ফার্স্ট অফ অল আমি মনে করি এই যে রেস্টুরেন্টে থাকার কারণেই আমি এই জায়গায় গিয়ে পৌঁছতে পারছি। রেস্টুরেন্ট হ্যাজ প্লেড most vital role
in becoming who I am now. And I think because of these restaurants activities, and it created an opportunity for me to meet many people. And when they came and they ate in my restaurant, they seen my activities, they seen my service, they seen what I do and how I work, how I interact with people, how I approach people. So to combine everything, they found me just the right person to even serve them in a different capacity on the political field. So that's how I think my restaurant obviously played a most important role in myself becoming a chairman. Sure. আমরা আপনার রাজনৈতিক জীবন বা রাজনীতিতে আপনার যে সম্পৃক্ততা সেটা নিয়ে আবারও কথা বলবো, কিন্তু আপনার সম্পর্কে একটু জানতে চাই। আপনি বাংলাদেশে আপনার জন্ম হয়েছে এবং একটা সময় আপনি বাংলাদেশে কাটিয়েছেন। কোন সময়টাতে আপনি এদেশে এসেছেন, কত সালে? 1971 11th of July. আচ্ছা, 71। জি। আচ্ছা, তখন আপনার বয়স কত? 14 বছর। 14 বছর। জি। সেই আসার গল্পটা একটু জানতে পারি, মানে কেন? আমার ফাদার ছিলেন এখানে। আচ্ছা। উনি প্রথমে অবশ্যই উনি একজন হেডমাস্টার ছিলেন। আমরা যখন ছোট ছিলাম যখন তিনি এখানে প্রথমে থাকলেন এই দেশে, তখন তিনি প্রথমে এসে অনেকদিন থাকেন। তারপরে আপনার এই যুদ্ধ লেগে গেল, আমাদেরকে এখানে আনার জন্য উনি চিন্তা করলেন। পরে উনি এই সিটিজেনশিপ এই আপনার এখানে যে আসতে যা কিছু লাগে উনি এটা তৈরি করলেন, করে আমাদেরকে পাঠাইলেন। আমাদের তখন ব্রিটিশ হাই কমিশন ছিল এখানে, তারা আমাদেরকে পারমিশন দিয়েছে, কিন্তু যুদ্ধ লাগার কারণে ওইটার মেয়াদ শেষ হওয়ার পথেই ছিল। মাত্র ছিল আপনার 1 মাস। তো ওই 1 মাসের ভিতরে আমাদেরকে এখানে আসতে হবে। আমি আমার ছোট ভাই আরো 2টা, আমরা 3 জন এখানে আসি আমার মার সঙ্গে। আপনার বাবা তখন কোথায়, কোন এলাকায় ছিলেন? রায়নাস্টেইন ছিলেন। রায়নাস্টেইন আপনার রায়নাস্টেইন এই দেশে মিডলসেক্স ছিলেন। তো ওই সময়টার বিষয়ে আর একটু জানতে চাই যে 14 বছর বয়সে আপনি এখানে আসলেন। 14 বছর বয়সে আসার অর্থ হচ্ছে যে ওই সময়টাতে তো আপনার বন্ধু, আপনার পরিবেশ, বাংলাদেশে আপনি যতটুকু বড় হয়েছেন আপনার একটা নিজস্ব জগৎ ছিল। কিন্তু হঠাৎ করে বিলেতে সেই 1971 সালে 14 বছর বয়সে এসে আপনার অনুভবটা কিরকম ছিল? মানে হঠাৎ করে মানুষের সঙ্গে মেশা বা নতুন পরিবেশে আসা নিশ্চয়ই কি ধাক্কা খেয়েছিলেন? অবশ্যই আমাকে অনেক সময় আমার হোমসিক ফিল হতো। আমার আমার সঙ্গী যা ছিল সবদেরকে ছেড়ে এখানে আসতে হলো, তখন আমি ওয়াজ নট ফিলিং ওয়েল এট অল। আমি সবসময় ওদের কথা চিন্তা হতো আমার। সো in beginning it took me long time before I got used to the way that I was able to cope in England. Right. So yes, it was difficult to start with. Right. আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনি রাজনীতিতে আসবেন? নেভার, কোনোদিন চিন্তা করিনি। আচ্ছা, কি হতে চেয়েছিলেন? বিজনেসম্যান, ভালো ব্যবসা করবো, ভালো পয়সা কামাইবো। অবশ্যই আমার রেস্টুরেন্ট ব্যবসা আমি মোরলেস আমি অ্যাচিভ করেছি, যেটা আমি করছি কম বেশি। কিন্তু যেভাবে করার কথা ছিল, আমার রেস্টুরেন্ট আরও ছিল, ওই রেস্টুরেন্টটা ফেল হয়েছিল। তারপরে আমার একটাই রেস্টুরেন্ট এখন আছে বর্তমানে। কিন্তু রাজনীতিতে আসার মেইন উদ্দেশ্য হলো আমি লোকদেরকে সাহায্য করা অন্য ক্যাপাসিটির মধ্যে। যদি আমি তাদেরকে আমি সবসময় তো আমি পয়সা অর্জন করতেছি, তারা আসিয়া খাইতেছে আমার রেস্টুরেন্টে, তখন আমি চিন্তা করলাম যদি অন্য কোনো উপায় তাদেরকে আমি সাহায্য করতে পারি, তাইলে আমি ফিল করবো আমি একটু কিছু দিলাম তাদেরকে। এইটাই আর একটা উদ্দেশ্য ছিল রাজনীতিতে ঢোকার, লোকদেরকে সাহায্য করা on a different capacity, and which I have made a good impact in the community since I became the chairman. আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি যে সময় যুক্তরাজ্যে এসেছেন, ওই সময়টাতে আপনি যেভাবে বড় হয়েছেন, আপনি যে জেনারেশনের, এখন যারা রাজনীতিতে আসছে অনেক ইয়াং ছেলে মেয়েরা রাজনীতিতে আসছে এবং রাজনীতির প্যাটার্নটা অনেক বদলে গেছে। কিন্তু আপনি অনেক দেরিতে করে শুরু করেছেন রাজনীতি, তারপরেও আপনি মোটামুটি বলা যেতে পারে যে 8-10 বছরে যে জায়গাটিতে এসছেন
অনেকেই বলবে যে এটা একটা খুব সাফল্যজনক ব্যাপার, এই জায়গায় আপনি পৌঁছে গেছেন। তো আপনার কি মনে হয় যে আপনি নিজে যখন রাজনীতি করেন, তরুণদের সঙ্গে, ইয়াংদের সঙ্গে আপনার কোনো ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং বা কালচারাল কোনো গ্যাপ রয়েছে? তেমন কোনো গ্যাপ গ্যাপ অবশ্যই আমাদের জেনারেশনের একটা গ্যাপ আছে। সেটা বললে তো আপনার কিছু থাকবেই এটা। কিন্তু এরপরে আমাদেরকে যেহেতু আমি একটা জিনিসে গিয়ে পৌঁছেছি, তাই আমি মনে করি আমাদের ইয়াংস্টারের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। যেহেতু তারা এদেশে born and brought up, they are educated here, and if they wanted to become something else or achieve something politically, they can go very high indeed. So yes, আমার মনে হয় আমি যে জিনিসটা করেছি এটা অনেকের করা সম্ভব আছে, কিন্তু ডিফিকাল্ট at the same time it's difficult to do become mayor or chairman in the English community, where there is no Bangladeshis, but আমাদের ইয়াংস্টারদের জন্য এটা ইজি, যেহেতু তারা এই দেশের কালচারের মধ্যে তারা জড়িত আছে, তারা কালচার সম্বন্ধে তাদের সব কিছু জানা আছে ইংলিশ। কারণ আপনি একটা জিনিস জানতে হবে, আপনি টু রিপ্রেজেন্ট দ্য ইংলিশ পিপল উইদিন দ্য ইংলিশ কমিউনিটি where there is no Asian, no Bangladeshi, no Indian, you have to understand their mindset. Mindset যদি আপনি তাদেরকে আপনি চিনতে না পারেন, তাহলে it is impossible to represent them. So though I came from a different background, but I was able to capture their understanding, their feeling, how I should help them and how they should put trust in me. So I had to earn their trust. Once you earn their trust and they're able to believe you, what you are saying, then it is easy to represent them, and it is easy for you to get their support. আবার একটু পেছনে ফিরে যাই, আপনি বলছিলেন যে 14 বছর বয়সে আপনি দেশে এসেছেন, অর্থাৎ আপনার জীবনের 14টি বছর আপনি নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশে কাটিয়েছেন। আপনার জন্ম কোথায় এবং আপনি আসলে কোন অঞ্চলের মানুষ? আমার বাড়ি হলো এটা কুচাই ইউনিয়ন বলে, সিলেট। আগে প্রথমে ছিল এটা সদর থানা, এখন থানা চলে গেছে মোংলা বাজার। আচ্ছা। তখন আমার মেইন টাউন থেকে 3 মাইল দূর, 3 মাইল, যেটা বলে পশ্চিমবাগ, কুচাই ইউনিয়ন পশ্চিমবাগ আমার জন্মস্থান। আচ্ছা, আপনার পড়ালেখা কি ওখানে শুরু হয়েছে? হ্যাঁ, আমাদের সেখানে স্কুলের নাম ছিল কুচাই ইশরাফ আলী হাই স্কুল। আচ্ছা, এখন এটা হয়েছে কুচাই ইশরাফ আলী বাইলেটারাল কলেজ হয়েছে। আচ্ছা, আপনাকে দেখে বেশ সিরিয়াস ধরনের মানুষ মনে হয়। আপনি কি ছোটবেলা থেকেই একটু চঞ্চল ছিলেন নাকি খুব সিরিয়াস ধরনের? প্রথমেই কিছু সিরিয়াস ছিলাম, পরে থেকে আস্তে আস্তে, তখন আমি এসেই তো আমাদেরকে কাজ করতে হয়। আপনি যখন কাজ করে আপনি হার্ড কাম করবেন, কাজ করে কিছু জিনিস আপনি অ্যাচিভ করবেন, তখন অবশ্যই আপনাকে কিছু সিরিয়াস হতে হবেই আপনাকে। আচ্ছা, আপনার শৈশবের কথা একটু জানতে চাই। আপনার ওই সময় স্কুলে যখন পড়তেন, আপনার যারা বন্ধু বান্ধব ছিলেন তাদের সঙ্গে কি এখনো যোগাযোগ আছে? অনেকের তো অনেক আমার সবই আপনার যাদের ইয়ে হয়ে গেছে, ফ্যামিলি বড় হয়ে গেছে, তারা যখন আমি যাই, মাঝে মাঝে যাই দেশে, তখন ওদের সঙ্গে দেখা হয়, কিন্তু আগের মতো তো এরকম আর কেউ আছে কেউ নাই, দুনিয়া থেকে চলে গেছে। যারা আছে তাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। জি, আমরা যারা একটা নির্দিষ্ট বয়সে দেশ ছেড়েছি বা বাংলাদেশে একটা বড় অংশ কাটিয়েছে জীবনের বা গুরুত্বপূর্ণ অংশ কাটিয়েছি, তাদের কাছে তো আসলে বাংলাদেশটা বা জন্মভূমিটা এক ধরনের ফরগটেন রুটস। আমরা ভুলে যাই, আবার মনে পড়ে, সেগুলো আমাদেরকে আমাদের স্মৃতিতে এক ধরনের নাড়া দেয়। আপনার নিজের কি এই যে কানেকশন বা এই যে বাংলাদেশের যে শেকড়, সেটি আপনি কিভাবে ফিল করেন? মানে এই কানেক্টিভিটিটাকে আপনি কতটা সচল রাখতে পেরেছেন বা রাখতে চান? আমার মনে হয় এই বাংলাদেশের যে কালচার, আমাদের কালচারের মধ্যে অনেকটা রিচনেস, অনেকটা আপনার ভালো ভালো জিনিস, কোয়ালিটিগুলা, যে আমি যে আমার যে অভ্যাস ছিল, এই অভ্যাস আমি এখনো রাখছি। আমি বেসিক্যালি বিগিনিং থেকে কিছু রিলিজিয়াস মাইন্ডেড ছিলাম, সেইটা আমি মেনটেন করতে পারছি, এখনো করতেছি ইনশাআল্লাহ। আর ওরা এটা তারা জানে যে আমি একজন মুসলিম, practicing Muslim. Despite knowing that I'm practicing Muslim, they still
trusted me because they know, they did see my work, and they have seen how I was able to interact with their community. I don't differentiate between English, Bangladeshi, or anybody, because while I am there, I am one of them. Though I did not forget my roots. I still kept my roots, and I still kept my culture. But while I am there, I am one of their person. That's how I have to represent them, because they have to understand their way of life, their way of culture, their way of living there. But it does not mean that I have to be exactly like them. Yet this is one of the interesting things that I sometimes feel, by being different person myself, coming from a very different background, that I was able to represent the people that who do not have any cultural or religious connection with myself, and yet they are able to put their trust in me to represent them politically to the local council, which says that they do not differentiate between culture, religion, race, creed. If you can work hard, and if you can create a trust between the community, then I think it is possible to achieve your goal, even without living in a Bangladeshi community or in an Indian community. So this is how I think I feel really proud. I feel really proud to be able to represent those people that I did not come from, or I wasn't born with. And that gives me a real pleasure when I think about it, that how I became the chairman, the top. There is no other top. This is the highest that I can go in the council. But I wasn't born in that community. I wasn't going to schools in that community. I wasn't going to college in that community. Yet they have put their trust. How? Because they've seen me working. They've seen me how I have run my restaurant business. They've seen me how I was able to interact with them. So I think it's a great thing you can achieve. Even if you don't live in the Bangladeshi community, if you live in anywhere in the world, and you can achieve your goal by being honest, sincere, and use your imagination in life, and to have aim in life, to reach where you want to reach. And it is all possible, it is all within your reach, if you can maintain those qualities. অনেক ধন্যবাদ কাউন্সিলর হক। প্রিয় দর্শক, এমনটি বলছিলেন জাহাঙ্গীর হক যে এমন একটি সোসাইটিতে, এমন একটি কমিউনিটি তিনি রাজনীতি করছেন, যেখানে ওনার যে দীর্ঘদিনের ট্র্যাক রেকর্ড সেটি দেখে ওই কমিউনিটি তাকে একসেপ্ট করেছে, একটি স্পেস দিয়েছে, তার লিডারশিপ বা তার নেতৃত্বকে গ্রহণ করেছে। বোধ করি ব্রিটিশ সোসাইটির এটা একটা বিউটি বা সৌন্দর্য। অন্যদিকে তিনি যে জায়গা করে নিয়েছেন, তার যোগ্যতা বা তার যে সততা, তার ডেডিকেশন, এই বিষয়গুলো নিশ্চয়ই বিবেচনায় এসছে। কাজেই দ্বিপাক্ষিক একটি জায়গা থেকে আমার মনে হয় যে এই সাফল্যের যাত্রা জাহাঙ্গীর হকের পথ চলা। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি তার কথা বলা নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। ব্রিকলেনে ক্যাফে গ্রিল, ঘরোয়া পরিবেশে স্বদেশি খাবারের প্রকৃত স্বাদ নিন। ইলিশ, বোয়াল, রুই, কাতলা, রূপচাঁদা সহ নানা রকমের মাছ, শুটকি, মাছের ভর্তা, শীতল চাটনি, স্পেশাল বিরিয়ানি, মাছের ডিম, শাককরা মাংস, টমেটো বা বড়ই টক। এত সস্তায় বেশি মজা। ক্যাফে গ্রিলে বড় মজা। 11 বছরের সফলতার পর শুরু হলো কেটারিং